কংগ্রেসের পতন, ১৯ জনের ১৮ জনই এক বিশেষ পকেটের, নিশ্চিহ্ন হিন্দু ভোট, নেতৃত্বহীন রাজীব ভবন, গৌরব দেবব্রতর পরাজয়, অভিভাবকহীন দিশেহারা কংগ্রেস, সাম্প্রদায়িক সংকুচন, জাতীয় দল এখন ১৯-এ বন্দী, কফিনে শেষ পেরেক মেরুকরণের, অস্তিত্বের সংকট, এক হিন্দু বিধায়ক নিয়ে বিধানসভায় কোন মুখে লড়বে বিরোধীরা, হিন্দু সুনামি, উন্নয়নের ঝড়ে চুরমার কংগ্রেসের দম্ভ, ইতিহাসের পথে হাত শিবির। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ অসমের বিধানসভা নির্বাচনের যে ফলাফল আমাদের সামনে এসেছে, তাকে কোনোভাবেই কেবল একটি সাধারণ নির্বাচনী হার বলা চলবে না। এটি একটি শতাব্দীর প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠানের পদ্ধতিগত বিপর্যয়। আজ রাজীব ভবনের অন্দরে যে নিস্তব্ধতা, তা আসলে একটি যুগের অবসান এবং একটি ভুল রণকৌশলের করুণ পরিণতি। আজকের ফলাফলে সব থেকে বড় যে সত্যিটি বেরিয়ে এসেছে, তা হলো কংগ্রেসের প্রতিনিধিত্বের ভারসাম্যহীনতা। কংগ্রেস টিকিটে যারা জিতে আজ বিধানসভায় পা রাখতে চলেছেন, সেই ১৯ জন বিধায়কের মধ্যে ১৮ জনই একটি নির্দিষ্ট ধর্মীয় মেরুকরণের ফসল। হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে মাত্র একজন জিতে এসেছেন কংগ্রেস টিকিটে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি প্রমাণ করে যে কংগ্রেসের তথাকথিত মহাসম্মিলিত মোর্চা বা মহাঝুট আসলে রাজ্যের বৃহত্তর জনবিন্যাসের আস্থা অর্জনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। যখন একটি জাতীয় দল তার জয়ী প্রার্থীদের তালিকায় রাজ্যের সব থেকে বড় জনগোষ্ঠীর থেকে মাত্র একজনকে জয়ী করে আনতে পারে, তখন সেই দলের সর্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে আইনি ও রাজনৈতিক উভয় প্রশ্নই উঠতে পারে। কংগ্রেস যাকে আগামীর মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরতে চেয়েছিল, সেই গৌরব গগৈ নিজের গড় জোড়হাটে পরাজিত হয়েছেন। এটি স্পষ্ট বার্তা যে ভোটাররা কেবল পারিবারিক ঐতিহ্য বা দিল্লি ঘেঁষা হাই প্রোফাইল রাজনীতিতে আর বিশ্বাসী নন। মানুষের দৈনন্দিন সমস্যা এবং উন্নয়নের গতির সাথে তাল মেলাতে না পারার খেসারত দিতে হলো তাকে। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক এবং বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া নিজের দুর্গ নাজিরাতে ধরাশায়ী হয়েছেন। যখন সেনাপতিরাই বিধানসভার চৌকাঠ পার করতে পারে না, তখন বুঝতে হবে দলের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে গেছে। হিন্দু প্রধান এলাকাগুলোতে কংগ্রেসের এই টোটাল ব্ল্যাকআউট দলটিকে রাজনৈতিকভাবে একদম পঙ্গু করে দিয়েছে। বিজেপি যখন অরুণোদয়, লাখপতি দিদি বা পরিকাঠামোর মতো সরাসরি জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে মানুষের রান্নাঘরে পৌঁছে গেছে, তখন কংগ্রেস সেই পুরনো আবেগ নিয়ে আন্দোলন করতে ব্যস্ত। মানুষ বুঝে গেছে আন্দোলন দিয়ে পেট ভরে না, পকেটের টাকা আর হাতে কাজ লাগে। কংগ্রেস ভেবেছিল একটি নির্দিষ্ট পকেটের ভোট ব্যাংক আর শরিক দলগুলোর শক্তি মিলিয়ে তারা ক্ষমতায় ফিরবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে মেরুকরণের রাজনীতিতে যখন একটি পক্ষ একজোট হয়, তখন অন্য পক্ষ তার থেকে বেশি সংহত হয়ে পাল্টা জবাব দেয়। আজ সেই পাল্টা জবাবে কংগ্রেসকে রাজ্যের একটি ক্ষুদ্র ভৌগোলিক ও সামাজিক গণ্ডিতে বন্দী করে রেখেছে। আজকের পর কংগ্রেস কি নৈতিকভাবে দাবি করতে পারবে তারা সমগ্র অসমের প্রতিনিধিত্বকারী দল? ১৯ জনের মধ্যে ১৮ জনই যেখানে একটি নির্দিষ্ট মেরুকরণের প্রতিনিধি, সেখানে কংগ্রেসের ধর্ম নিরপেক্ষতার তকমা আজ বড়সড় প্রশ্নের মুখে। বিজেপি আজ কেবল নির্বাচনে জেতেনি, তারা কংগ্রেসকে একটি আঞ্চলিক সংখ্যালঘু ফ্রন্টে রূপান্তরিত করে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিয়েছে। গৌরব গগৈ বা দেবব্রত শইকীয়া হারেননি, হেরেছে কংগ্রেসের সেই অহংকার। যেখানে তারা ভেবেছিল উন্নয়নের বিকল্প কেবল বিরোধিতার স্লোগানে হতে পারে,
2026-এর এই রায় অসমের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করলো, যেখানে শাসক দল এক বিশাল জনমত নিয়ে এগিয়ে গেছে, সেখানে প্রধান বিরোধী দল আজ নেতৃত্বের সংকটে এবং প্রতিনিধিহীনতার অন্ধকারে ডুবে রয়েছে। কংগ্রেসের জন্য এটি কেবল আত্মদর্শনের সময় নয়, এটি অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াই। এখন প্রশ্ন একটাই, হিন্দু ভোটারদের সম্পূর্ণ আস্থা হারানো এই কংগ্রেস কি আদৌ আর কোনোদিন মূল ধারার রাজনীতিতে ফিরতে পারবে, নাকি তারা চিরতরে একটি নির্দিষ্ট গণ্ডির রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েই থেকে যাবে? নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ঈশান বাংলা।